তুমি দেইখা নিও, মিলাইয়া নিও। একদিন আমারে তোমার খুব কইরা মনে পড়ব, মন পূর্ব মনে পইরা। তুমি চইলা যাওনের পর আমারে যেমন কইরা কামড়ে ধরে স্মৃতির পোকায়, তেমন কইরা স্মৃতির পোকায় তোমারেও কামড়ে মারব, কামড়ে ধরব আত্মার অলি গলি মেঠো পথ। তুমি দেইখা নিও, মিলাইয়া নিও। একদিন আমারে তোমার খুব কইরা দেখবার মন চাইবে, হেদিন তামাম দুনিয়া খুঁজাও আমারে পাইবা না, দেখবার পারবা না। যেমন কইরা তোমারে না দেখবার পাইয়া অসুখে ছটফট করছি পানির মাছ ডাঙ্গা বাউনের মতন, তেমন কইরা ছটফট করবা। যেমন কইরা পরাণ পাখি উড়ু উড়ু কইরা উড়াইয়া নিছে আমারে, তোমারেও উড়াইয়া নিব আমারে না দেখবার অসুখ। তুমি দেইখা নিও একদিন আমার লাইগা তোমার বুকখানি, তোমার লাইগাই অভিযোগ আইব। কেন ছাইরা গেলা, কেন ধইরা রাখবার পথ গুছাইয়া নষ্ট করলা নিজের জমিন। তোমার চারপাশটা সুখে গুম গুম করব, তবুও তুমি সুখে নাই, এইটা শুধু তুমিই টের পাইবা। কান্না আইব, কানবার পারবা না, জবাবদিহিতাই। তোমার নাই হইয়া যাউন যেমন কইরা আমার যুদ্ধের ময়দানে গুলিবিদ্ধ বুক, একদিন আমার নাই হউন তোমারও হইব এমন একটা অসুখ। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই আমাকে ফুল ভালোবাসা দিবেন। মেহমান আসার আগে যেমন খুব ভালো লাগে যে মেহমান আসবে, কতটাই একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে, অপেক্ষা করা থাকে, ঠিক তেমনিভাবে মেহমান চলে যাবার পরও কিন্তু ভীষণ মন খারাপ হয়। তাই তো আমারও ভীষণ মন খারাপ, কারণ মেহমানগুলো সবাই চলে গেছে। তো যাই হোক, প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমাকে তো সব কাজ করতেই হবে। আর আজকে একটু তাড়াহুড়ো করে কাজ করছি, কারণ জুবাইরের আব্বু স্কুল থেকে ফোন করে আমাকে বলেছে একটার মধ্যে সমস্ত রান্নাবান্না কাজকর্ম সব শেষ করো, কারণ তোমাকে নিয়ে আমি রাজশাহী যাব। আর এই রকম হুটহাট করে কিন্তু জুবাইরের আব্বু আমাকে প্রায়ই ফোন করে, আর প্রায়ই আমাকে এভাবে তাড়াহুড়ো করে রান্না করে ওর সঙ্গে বের হয়ে যেতে হয়। আর আজকেও কিন্তু রাজশাহী যাব। রাজশাহী কেন যাব, রাজশাহী যেয়ে কী করব, সবই আমার প্রাণপ্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করব। আর সেটা জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে অবশ্যই থাকবেন। খুব শখ সাধ করে এই ছাদ বাগানে কচুর গাছগুলো লাগিয়েছিলাম, কারণ যখন খেতে মন চায় তখন এই কচুর শাকগুলো আমি পাই না। তাই তো আমাদের পাশেই এই কচুর শাকগুলো হয়, সেখান থেকেই কয়েকটা গাছ কিন্তু নিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম এই ছাদ বাগানে। আলহামদুলিল্লাহ, একদম শাকগুলো মানে কচুর শাকগুলো ভর্তি হয়ে গেছে এই পাটে। আর একটা বেগুনের গাছ এখানে আগে থেকে লাগানো ছিল, তো ওর আব্বু এখানেই লাগিয়ে দিতে বলেছিল, সে কারণে আমি সেই বেগুনের গাছের মাঝখানে কিন্তু কচুর গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো বেগুনের গাছও আছে আলহামদুলিল্লাহ, বেগুনও ধরছে, আবার কচু শাকগুলোও হয়েছে। আর এই কচু শাকগুলো আজকে কেটে নিচ্ছি, পুরোটাই কেটে নেব, যদিও অনেকটাই বেশি হয়ে যাবে, কিন্তু তারপরেও রাখবো না, কারণ বেগুনের গাছে যেহেতু বেগুন ধরছে, তো আমি যদি শাকগুলো সব কেটে নিই তাহলে বেগুনের গাছটা একটু হালকা হবে, ফাঁকা হবে, তাহলে বেগুনটা একটু পরিমাণে বেশি ধরবে, এটা ভেবেই কিন্তু আমি সব শাকগুলো কেটে নিচ্ছি। আর বেশি হলেও তো সমস্যা নেই, শাক আমি কয়েকদিন ধরেই ফ্রিজে রেখে খেতে পারবো, সে কারণ থেকে কিন্তু আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে সমস্ত কচু শাকগুলো পেরে নিচ্ছি। আর এই কচু শাকগুলো কিন্তু আমার প্রায়ই মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, কিন্তু নিজের না থাকার কারণে আমি খেতে পাই না। আর বাইরে যে কচু শাকগুলো হয় সেগুলো যে যার মতন যখন খুশি তখন সবাই উঠিয়ে নিয়ে যায়, তাই তো আমি আসলে বলতে গেলে সুযোগই পাই না নেওয়ার। তো যাই হোক, যেহেতু নিজের গাছ হয়ে গেছে, আল্লাহর রহমতে লাগিয়েছি, যত্ন করেছি, এখন অনেক মজা করে আজকে কচু শাক রান্না করব। আর এই কচু শাক রান্না করতে ইচ্ছে করলে বা মনে হলেই কিন্তু আমার ইলিশ মাছের কথা মনে পড়ে। এবার কিন্তু এখন পর্যন্ত একটা ইলিশও খাওয়া হয়নি, সে ছোট হোক আর বড় হোক। তো যাই হোক, আল্লাহ যখন রিজিকে রেখেছেন তখনই হয়তো খাওয়া হবে, আর রিজিকে না থাকলে হবে না। সেটা ভেবেই ভাবলাম যে ইলিশের অপেক্ষায় না থেকে কচু শাকগুলো আমি অন্য কোনোভাবে রান্না করি। তাই তো কচু শাকগুলো সব কেটে নিয়ে আসলাম, এখন সুন্দর করে ছোট ছোট টুকরো টুকরো করে এই কচু শাকগুলো কেটে নিব। আর অবশ্যই কচু শাকে আমি মাছ দিব, তবে সেটা যে কোনো মাছ হতে পারে, ইলিশ মাছ ছাড়া। তবে হ্যাঁ, চিংড়ি মাছ দিয়েও কিন্তু কচু শাক খেতে ভালো লাগে। ওই যে ইলিশ মাছ আর চিংড়ি মাছ আমার কাছে দুটোই সমান, কারণ টাকা না থাকলে সবই দুর্লভ। তো আমি এখানে ছোট ছোট করে কচু শাকগুলো কেটে নিচ্ছি। আর এই কচু শাকগুলো যখন কাটছিলাম তখন আমার দু হাত প্রচুর চুলকাচ্ছিল।
আমি এতটাই ভয় পাচ্ছিলাম যে কি বলবো, কারণ এই কচু শাকগুলো আমি যেখান থেকে এনে লাগিয়েছিলাম, এই কচু শাকের গাছগুলো, সেখানকার কচু শাকগুলো কিন্তু খুব ভালো ছিল, কারণ আমি সেই কচু শাকগুলো আগে খেয়েছি, খাওয়ার পরেই কিন্তু এই গাছগুলো আমি লাগিয়েছিলাম, তাই তো আমি জানি। কিন্তু আমি যখন এই কাজগুলো করছিলাম তখন আমার হাত চুলকাচ্ছিল, আর আমি এটা ভেবে ভয় পাচ্ছিলাম যে আমাদের ছাদ বাগানে লাগানোর পর কি এই কচু শাকগুলো কি মুখ চুলকাবে, কারণ শাক খাওয়ার পর যদি মুখ চুলকায় তাহলে তো ভীষণ সমস্যা হবে। তো যাই হোক, আমি কোনো কিছু না ভেবেই হাত চুলকাচ্ছে তারপরে কিন্তু আমি রান্না শুরু করে দিলাম। অনেক সময় এরকম হয় যে হাত চুলকায় কিন্তু মুখ চুলকায় না। তো একদিকে কিন্তু কচু শাক ভাপ দিয়ে নিচ্ছি, আর আজকে কলিজা ভুনা করব। বাজার টাজার কোনো কিছু করা হয়নি মেহমান চলে যাওয়ার পরে, তো ডিপ ফ্রিজ খুঁজে এই কলিজা টুকুই পেয়েছিলাম, যতটুকু পেয়েছিলাম সেখান থেকে কিছু রেখে দিয়েছি, আর কিছু রান্না করে নিচ্ছি। তো এখানে কলিজাগুলো কিন্তু আমি আগেই খুব সুন্দর করে সেদ্ধ করে নিব, তারপরেই তেলে দিব, তাই তো সেদ্ধ বসিয়ে দিলাম। তো এখানে এখন আমি কচু শাকগুলো ভাবতে নেওয়া হয়ে গেছে, কচু শাকগুলো এখন তেলে দিয়ে নিব। আর এই কচু শাকগুলো কিন্তু আমার আম্মা ভীষণ পছন্দ করতো। আমার আম্মার যখনই কোনো পছন্দের খাবার রান্না করি তখনই আমার আম্মার কথা বেশি বেশি করে মনে পড়ে। আসলে মা বাবাকে তো কখনো ভোলা যায় না, ভোলার নয়, সবসময় মনে পড়ে। তবে কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু স্মৃতি, কিছু কিছু খাবার বা কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো দেখলেই খুব সহজেই মনে পড়ে যায় তাদের কথা। তো আমারও এই কচু শাক রান্না করছিলাম যখন, তখনও আমার আম্মার কথা খুব মনে পড়ছিল। তো যাই হোক, আমি এখানে একটা মাথা নিয়েছি মাছের। এই মাছের মাথাটা ছিল জাপানি মাছের মাথা, আমি রেখে দিয়েছিলাম, কারণ একা একা মাথা খেয়ে শেষ করতে পারি না। তো ওই মাথাগুলোই একটা নিয়ে নিলাম, একটা মাথা দিলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে, কারণ কচু শাক এখন দেখতে যতটা বেশি মনে হচ্ছে রান্নার শেষে কিন্তু অনেকটাই কমে যাবে। তাই তো সেই জাপানি মাছের মাথাটা দিয়েই আজকে কচু শাক রান্না করছি। আর এই কচু শাকে কিন্তু প্রচুর ভিটামিন, অনেক উপকারী এই কচু শাক। আর শাকলতা পাতা রান্না করলে আমাকে একটু বেশি খেতে হয়, কারণ বাড়িতে যেহেতু আমরা তিনজন, আর তিনজনের মধ্যে জুবাইরের আব্বু শাকলতা পাতা খুব একটা বেশি পছন্দ করে না, তবে হ্যাঁ খায় অল্প পরিমাণ। তবে আমার সমস্যা নেই, আমি কয়েকদিন ফ্রিজে রেখে অনায়াসে খেয়ে নিতে পারবো একটু একটু করে। আমার শাকলতা পাতা খেতে খুব ভালো লাগে। তো এখানে কিন্তু এখন আমি ভুনাটাও করে নিচ্ছি, কলিজা ভুনা। আর কচু শাক যেহেতু হাত চুলকাচ্ছিল, এটা ভেবেই মনে হলো যে একটু আমের টক আচারগুলো দিয়ে দিই। যদিও আমার বাড়িতে এখন তেঁতুল নাই, তেঁতুল প্রায়ই আমার বাড়িতে থাকে, আমি সহজে কিন্তু তেঁতুল ঘরছাড়া করি না। তো এবারে একদমই তেঁতুল নাই, তেঁতুল শেষ হয়ে গেছে, আবার আনবো। তো আমি কিন্তু আমের আচার দিয়েই এই কচু শাকটা রান্না করে নিলাম। আলহামদুলিল্লাহ, কচু শাক খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে। রান্নাবান্না শেষ করা মাত্র ওর আব্বু চলে এসেছিল, দুজনে মিলে তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। খেয়ে চলে আসলাম রাজশাহীতে। সকল সহকারী টিচারদের আজকে মানববন্ধন ছিল, আর ওর আব্বু যেহেতু প্রাইমারি স্কুলের টিচার, তাই তো ওর আব্বুর সঙ্গে আমিও এসেছি। ম্যাডাম কেন আসছেন আপনারা? কেন আসছেন তাই বলেন, আপনাদের দাবি কি? আমরা দশম গ্রেড, এক দফা এক দাবি, দশম গ্রেড চাই। আপনাদের প্রাণের দাবি দশম গ্রেড? হ্যাঁ। আচ্ছা। টিচারদের মুখে শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে টিচাররা আসলেই কেন এসেছে। তো যাই হোক, ওর আব্বু আমার সঙ্গে কিন্তু এমনই করে, হুটহাট করে আমাকে শুধু মানে ওদের স্কুলের কোনো কাজ থাকলেও যদি সেখানে একা যায় তাহলে কিন্তু আমাকে নিয়ে চলে যায়। তো যাই হোক, এখানে পাখিগুলো দেখলাম, দেখে আমি কিন্তু কিছু পাখি নিয়েছি। কি পাখি নিয়েছি, কেন নিয়েছি, সেটা আগামী ভিডিওতে অবশ্যই আমার প্রাণপ্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবেন ইনশাল্লাহ আগামীতে। আল্লাহ হাফেজ।